তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে যুদ্ধ বিমানের ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা ভারতের একেবারে নতুন এক বিমান, যা রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছে চায়না আর পাকিস্তানের মতন দেশকে। কারণ এটা কোনো সাধারণ বিমান না, বরং এটা এমন একটা বিমান হবে যা ব্যাক টু ব্যাক 12টা এয়ার টু এয়ার মিসাইল একসাথে ফায়ার করতে পারে। হ্যাঁ, ঠিকই বলছি। জাস্ট কল্পনা করুন, যদি চায়না বা পাকিস্তানের সাথে কোনো ডিরেক্ট এয়ার টু এয়ার লড়াই হয়, আর সেই সময় আমাদের তরফ থেকে কেবলমাত্র এই একটা যুদ্ধ বিমানই এলো পাথারি এইভাবে 12টা মিসাইলকে ফায়ার করে দেয়, তাহলে শত্রু যুদ্ধ বিমানের এক্স্যাক্টলি কী অবস্থা হবে? ওরা তো বুঝেই উঠতে পারবে না যে কাকে ঠেকাবে। আর এটাকে নিয়েই আজ একটা অসাধারণ খবর সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে ভারতীয় বায়ুসেনা এখন এই জাতীয় 150টা বিমান সেনাতে সামিল করতে চাইছে। ব্যাস, এই খবর সামনে আসতে না আসতে রীতিমতো হইচই পড়ে গেছে। কারণ এটা যে শুধুমাত্র ভারতকে শক্তিশালী করবে তাই নয়, বরং এটা আমেরিকা আর সাউথ কোরিয়ার তৈরি সবচেয়ে জনপ্রিয় বিমান T-50 বাজারকেও সম্পূর্ণ ধ্বংস করে দেবে। কারণ এই বিমান একে তো দামে কম, কিন্তু উল্টো দিকে এর ক্ষমতা এতটাই সাংঘাতিক হবে যে কারোর ক্ষমতা নেই একে আন্তর্জাতিক বাজারে টক্কর দেওয়ার। ফলে আর্মেনিয়া থেকে শুরু করে একাধিক দেশে রীতিমতো লাইন পড়ে যাবে ভারতে এই বিমান কেনার জন্য। কিন্তু সমস্যা এক জায়গাতে, আর তা হলো আমেরিকা। ওরা মনে হয় না এত সহজে এটাকে তৈরি হতে দেবে। স্পেশালি FCRA বিলের বদলাও ওরা এখান থেকেই তুলবে। আর যেমনটা বললাম, এটা আমেরিকার কোরিয়ার তৈরি K-50 বিমানেরও বাজারকে খেয়ে ফেলবে, যেটা আমেরিকা কিছুতেই চাইবে না। তাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানব কিভাবে আমেরিকার মতন দেশ ভারতের এই রহস্যময় যুদ্ধ বিমান প্রোগ্রামকে সম্পূর্ণ ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। আর কী এই যুদ্ধ বিমান, কেন এটাকে ভারতের সবচেয়ে রহস্যময় বিমান বলা হচ্ছে, আর এটা কতটা শক্তিশালী হবে? সত্যি কি ভারত 150টা এই জাতীয় বিমান সেনাতে সামিল করবে? জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারাও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। যাই হোক, তো গতকাল একটা খবর আগুনের মতন ছড়িয়ে পড়ে, যখন ভারতীয় বায়ুসেনার তরফ থেকে একটা RFI জারি করে একসাথে 150টা বিমান কেনার একটা প্রপোজাল দেয়, যার আওতায় আগামী বছর মানে ডিসেম্বর 2027 এই 150টা বিমানের ডিলকে সাইন করা হবে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে যে 150টা বিমান কেনার কথা বলা হচ্ছে, এগুলো কিন্তু পুরোপুরি যুদ্ধ বিমান হবে না, যেরকম রাফেল, তেজাস বা সুখোই রয়েছে সেই রকম নয়, বরং এগুলো একটু আলাদা হবে। কীরকম? তো ভারতীয় বায়ুসেনা মেইনলি 4 ধরনের বিমান ব্যবহার করে। প্রথমে এই বেসিক ট্রেনার ব্যবহার হয়, যার জন্য ইতিমধ্যে ভারত তো স্বদেশি প্রযুক্তিতে তৈরি HTT-40কে সেনাতে সামিল করছে, এবং 6800 কোটির বিনিময় এই জাতীয় 70টা বিমানের অর্ডারও দেওয়া হয়ে গেছে, যেটা আগামী বছর ডেলিভারি শুরু হবে। এরপর ইন্টারমিডিয়েটের জেট ট্রেনার ব্যবহার হয়, এবং এই ক্যাটাগরিতে আমাদের স্বদেশি বিমান তৈরি হচ্ছে, যার নাম HJT-36। যদিও এটাকে ষড়যন্ত্র করে প্রায় বন্ধ করে দেওয়া হয়েছিল আগের সরকারের আমল, কিন্তু পুনরায় প্রায় 1 দশক পর এর ডেভেলপমেন্ট আবার শুরু করা হয়েছে। আর প্রায় 16টা লিমিটেড সিরিজ প্রোডাকশান চলছে, যা আগামী বছর সেনাতে সামিল হলে বড় অর্ডারও আসবে। এবং এটা অ্যাকচুয়ালি লাইট অ্যাটাকেও ব্যবহার করা সম্ভব গ্রাউন্ড সাপোর্টের জন্য। আর এরপর তৃতীয় ধাপে অ্যাডভান্স জেট ট্রেনার ব্যবহার করে, যেখানে আমাদের পাইলটদের অ্যাকচুয়াল যুদ্ধবিমান চালানোর আগে মোটামুটি কমব্যাট রেডি করার জন্য ট্রেনিং দেওয়া হয়। অর্থাৎ এই ধরনের বিমান প্রপার যুদ্ধবিমান না হলেও এটা যে কোনো যুদ্ধবিমানের নকল করতে পারে, এবং তার সাথে এতে হেভি মিসাইলও ক্যারি করা সম্ভব। কারণ স্বাভাবিকভাবে বম্বিং করা বা মিসাইল ফায়ার এই সমস্ত ট্রেনিং এখান থেকেই হবে। আর তারপর ফাইনালি নর্মাল যুদ্ধবিমান যেমন সুখোই, রাফেল, তেজাস এইসব আর কি। তো এই যে অ্যাডভান্স জেট ট্রেনারের কথা বললাম, এর জন্য ভারত এতদিন ব্রিটিশ হক এয়ারক্রাফট ব্যবহার করত, কিন্তু এগুলো একে তো পুরনো হয়ে যাচ্ছে। তাই এবারে পার্মানেন্ট এই ব্রিটিশ বিমানগুলোকে বাতিল করে দিয়ে ভারত নিজেদের একটা বিমান চাইছে, যা আরও শক্তিশালী হবে
উপরন্তু এটা ভারতকে আত্মনির্ভর করবে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, হিসেব মতন তো আজ থেকে 10 বছর আগে ভারত এই বিমান তৈরিতে আত্মনির্ভর হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানেও একটা বড়সড় ঘাপলা করা হয়। 2005 থেকে 2009 সাল ভারত নিজেদের দুটো বিমান স্বদেশীভাবে তৈরি করছিল। একটা হলো HPT-32 দীপক নামের, আর তার সাথে আরও উন্নত HJT-36 সিতারা নামে। কিন্তু স্বাভাবিকভাবে ভারত আত্মনির্ভর হলে তো অনেকেরই মুশকিল হবে। ফলে সেই সময় তৎকালীন কংগ্রেস সরকার একটা অসাধারণ সিদ্ধান্ত নেয়। ওরা কি করে, ওরা ভারতের এই দুটো প্রোগ্রামকে পার্মানেন্ট বন্ধ করে দেয়, এই বলে যে এতে সেফটি ইস্যু আছে। আর মজার ব্যাপার হলো, এক্স্যাক্টলি সেম টাইমে যেহেতু আমাদের তো বিমান লাগবে, তো কংগ্রেস সরকার কি করে, নিজেদের দেশীয় বিমানকে বাদ দিয়ে ব্রিটেন থেকে কয়েকশো হক এয়ারক্রাফট আর সুইজারল্যান্ড থেকে পিলাটাস ট্রেনার বিমান কিনে নেয়। আর দাঁড়ান, টুইস্ট এখানে শেষ নয়, এর চেয়েও বড় টুইস্ট হলো এটা অ্যাকচুয়ালি বিরাট বড় একটা স্ক্যাম ছিল। 2023 সালে এর বিরুদ্ধে সিবিআই কেস রেজিস্টার করে, কিন্তু বড় মাছ ধরা পড়েন। কারণ কি? কারণ হলো 2014-তে সরকার বদলের দরুন আচমকায় এই বিমান কেনার সাথে জড়িত 200 মিলিয়ন পাউন্ডের সমস্ত নথি গায়েব হয়ে যায়। আর যে কারণে আমাদের দেশি বিমানের প্রোগ্রাম কংগ্রেস সরকার আটকে দিয়েছিল, এই বলে যে এতে তো সেফটি ইস্যু আছে। সেম ইস্যু অ্যাকচুয়ালি এই ব্রিটিশ বিমানে দেখা যায়, এবং এটা তো টেস্টের দরুনই ক্র্যাশ করে যায়। তাও ভারত এই ধরনের 150টার কাছাকাছি বিমান বায়ুসেনার নৌবাহিনীতে সামিল করে। অন্যদিকে আমাদের নিজেদের প্রোগ্রামকে এই সেম ইস্যু দেখিয়ে বাতিল করে দেওয়া হয়, যাতে আমরা পশ্চিমাদের ওপর আরও বেশি নির্ভর হয়ে পড়ি। তো বুঝতেই পারছেন, এই বিমান বেশি দিন চলবে না, তাই আমাদের এগুলোকে রিপ্লেস করতেই হবে 2030-এর মধ্যে। তো এটাকে মাথায় রেখে ভারত সরকার দুটো বড় সিদ্ধান্ত নেয়। প্রথমত, কংগ্রেস সরকার যে দেশি বিমানের প্রজেক্টগুলো বন্ধ করে দিয়েছিল তাকে রিভাইভ করা হয়, যার আওতায় পুনরায় HJT-36 সিতারাকে রিডেভেলপমেন্ট করা হচ্ছে। কিন্তু মুশকিল হলো, এটা বন্ধ হয়েছিল 2008-9 সাল, আর তারপর 2020 আস্তে আস্তে এই টেকনোলজি অনেকটাই পুরনো হয়ে যায়। ফলে স্বাভাবিকভাবে 2030-এর পর এই জাতীয় বিমান সেনাতে সামিল করে কোনো লাভ হবে না। তাই এখন এর একটা নতুন ভার্সন তৈরি করা হচ্ছে, নাম হলো ইয়াশ বা HJT-36 নিও, এবং এটাকে ইন্টারমিডিয়েট হিসেবে সার্ভিসে আনা হবে। এছাড়াও আরেকটা বিমান HTT-40 তাকেও আটকে রাখা হয়েছিল, তো এর অর্ডারও নতুন করে দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতীয় বায়ুসেনার দুটো বিমানের সমস্যা তো মিটে গেল, কিন্তু এখনও মেন সমস্যা মেটেনি, আর তা হলো ব্রিটিশ হক বিমানকে রিপ্লেস করা। তো এর জন্য দ্বিতীয় অ্যাকশন নেওয়া হয়, যেখানে ভারত একেবারেই একটা নতুন বিমান তৈরি শুরু করে HLFT-42 নামে, যাকে তো 2023 সালে এয়ারো ইন্ডিয়াতে শোকেসও করা হয়। আর এটাই পুরো খেলা ঘুরিয়ে দেয়। কারণ আপনারা যদি এই বিমানের ডিজাইনকে একটু ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে এটা আমাদের যে প্রথম যুদ্ধ বিমান ছিল HL মারুত, যাকে আমাদের তৎকালীন কংগ্রেস সরকার পুরো বন্ধ করে দিয়েছিল, তার ওপরে বেস করে তৈরি করা হয়েছে। বা আরও ভালোভাবে বললে, ওই ডিজাইন থেকে ইন্সপায়ার হয়ে এটা তৈরি করা হচ্ছে। যদিও 2023-এর পর এটাকে নিয়ে আর কোনো নতুন আলোচনা হয়নি, তাই অনেকেই ভাবছিল হয়তো এই বিমানের প্রোগ্রামকে বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু এগেন, গতকাল বায়ুসেনার এই 150টা বিমানের প্রপোজাল আসতে নতুন করে এর প্রয়োজন দেখা দিয়েছে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে সত্যিই কি এই বিমান সেনাবাহিনীতে সামিল হবে? ওয়েল, এখানেই সবচেয়ে বড় ডাউট তৈরি হয়েছে। গতকাল যে প্রপোজাল দেওয়া হয়েছে সেখানে এই ক্যাটাগরির সমস্ত বিমান নির্মাতাদের ইনভাইট করা হয়েছে, মানে এখানে দেশি বিদেশি প্রত্যেকেই পার্টিসিপেট করতে পারবে। তো ভারতের কাছে এই মুহূর্তে দুটো দেশি অপশান রয়েছে, একটা হলো এই HLFT-42, আর দুই হলো তেজসের ওপর বেস করে তৈরি আরও একটা বিমান, যার নাম লিড ইন ট্রেনার বা স্পোর্ট এয়ারক্রাফট। অন্যদিকে বিদেশি ক্যাটাগরিতে ইটালির লিওনার্দো আছে, আমেরিকার বোয়িং T-7 আছে, এছাড়াও সাউথ কোরিয়ার রাশিয়ার অপশানও আছে। তো প্রত্যেকে এখানে নিজেদের পুরো দম লাগাবে এই টেন্ডার পেতে, কারণ 150টা বিমান কোনো ছোটোখাটো ডিল তো নয়। যাই হোক, এবারে আসি আসল কথায়,
যে ভারত তাহলে সরাসরি এই HLFT-42কে কেন সেনাতে সামিল করছে না। ওয়েল, যদি আমরা এর ডিটেলস দেখি তাহলে নিঃসন্দেহে এটা বেস্ট বিমান হতে পারে এই ক্যাটাগরিতে। কারণ এই যে HLFT-42 এর কনসেপ্ট, এটা মূলত একটা অল ইন ওয়ান ট্রেনার প্ল্যাটফর্মের কনসেপ্ট। অর্থাৎ সহজ ভাষা, এটা সব ধরনের প্ল্যাটফর্মের ট্রেনার হিসেবে কাজ করতে সক্ষম। এর যে ককপিট, তার কনফিগারেশনকে ট্রেনিংয়ের প্রয়োজন অনুযায়ী রিকনফিগার করা সম্ভব। ফলে এটা তাদের ক্যাপাবিলিটিকে মিমিক করতেও সক্ষম হবে। মানে রাফাল, তেজাস, সুখোই যে বিমানের ট্রেনিং দরকার তার নকল এই বিমানটা করতে পারে। এখন আপনারা বলতে পারেন যে ভাই এইসবের কি দরকার, ডিরেক্টলি সেই বিমানের ট্রেনার ভার্সন বানিয়ে নিলেই তো হয়। ওয়েল, আপনাদের এখানে একটা বিষয় বুঝতে হবে, বিভিন্ন বিমানের ট্রেনার ভার্সন তৈরির জন্য আলাদা আলাদা বিমান দরকার। আর সেগুলো ডেভেলপ করতে যতটা কস্ট লাগে, যতটা তাদের অপারেট করতে খরচ হয়, তার চেয়ে কম খরচে এই সেম কাজ HLFT-42 আপনাকে করে দেবে। আর এখানে সুবিধার বিষয় হলো এই বিমান ডেভেলপমেন্টে ভারতকে এক্সট্রা R&D খরচও করতে হচ্ছে না। কিন্তু কেন? তো এর কারণ হলো তেজাস মার্ক 2 এবং এমকার যে প্রোগ্রাম ভারতে চলছে সেখান থেকে সমস্ত কম্পোনেন্টসকে নেওয়া হচ্ছে। যেমন ধরুন, এই বিমানে মিসাইল বহনের জন্য ডুয়েল র্যাক পাইলট তেজাস মার্ক 2 প্রোগ্রাম থেকে এসেছে। পাশাপাশি এখানে যে ইঞ্জিন ব্যবহার করা হবে সেটিও মোটামুটি ওই একই ধরনের হতে চলেছে যা তেজাস মার্ক 2 আর এমকাতে ব্যবহার হবে। শুরুতে এতে সম্ভবত G414 হতে পারে, কিন্তু পরবর্তীতে এটা ইন্ডিয়ান 110 কিলো নিউটন ক্লাসের যে ইঞ্জিন আছে সেটা ব্যবহার করা হতে পারে। আর পাশাপাশি রাডারেও খুব একটা সমস্যা হবে না। ভারত ইতিমধ্যে স্বদেশি উত্তম এইসা রাডার বানিয়ে ফেলেছে, তো সেটাকে এখানে ব্যবহার করা হবে। অর্থাৎ যে গুরুত্বপূর্ণ টেকনোলজি রয়েছে সেগুলো তো তেজাস মার্ক 1-এর মতো অ্যাডভান্স প্রজেক্ট থেকে সরাসরি নেওয়া হচ্ছে। তাই এগুলোকে নতুন করে ডেভেলপ করতে হবে না। ফলে এটা তৈরির সময় আর খরচ দুটোই কম হবে। উপরন্তু এটা অ্যাটাক করতে পারে, কারণ এতে মিসাইল বহন করা যাবে। তবে হ্যাঁ, এটা কিন্তু ভারতের ফ্রন্টলাইন ফাইটার জেট হবে না। এই কারণেই এতে অতিরিক্ত সেন্সার, ডায়াগনস্টিক সিস্টেম ইত্যাদি যা প্রয়োজন হয় মেন যুদ্ধ বিমান, সেগুলো এই প্ল্যাটফর্মে লাগবে না। তবে সেফটি স্ট্যান্ডার্ডের সাথে কোনো কম্প্রোমাইজ করা হবে না, কারণ ডেফিনেটলি একজন পাইলট এটাকে অপারেট করবে, তার সেফটি তো দেখতেই হবে। আর বন্ধুরা, শুধু তাই না, গত বছর এই বিমানকে নিয়ে একটা কনসেপ্ট ছবি আর ভিডিও সামনে আসে, যেখানে দেখা যায় এটা প্রায় 10টা এয়ার টু এয়ার বিভিআর মিসাইল বহন করছে। এছাড়াও উইং টিপে মানে ডানার শেষ ভাগে খেয়াল করেন আরও 2টো ক্লোজ কমব্যাট মিসাইল বহন করছে। অর্থাৎ এখানে মোট 12টা মিসাইল একসঙ্গে ক্যারি করা সম্ভব। এছাড়াও বিমানের যে সেন্ট্রাল লাইন মানে বডির একদম নিচে একটা ড্রপ ট্যাঙ্কও বহন করা সম্ভব। ফলে এর থেকে পরিষ্কার যে এই প্ল্যাটফর্ম শুধু ট্রেনার নয়, বরং ভারতের জন্য একটা মিসাইল ট্রাক হিসেবেও কাজ করবে। সহজ ভাষায় এটা অ্যাডভান্স ট্রেনিং তো দেবেই পাইলটদের, পাশাপাশি প্রয়োজনে কমব্যাটেও ব্যবহার করার সক্ষমতা রাখবে। আর স্পেশালি ওই কনসেপ্ট ভিডিওতে এই বিমানের যে এয়ার টু এয়ার মিসাইল লোড আউট দেখানো হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা আমরা সকলে কম বেশি জানি যে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ কমব্যাট মানে এমন যুদ্ধ যেখানে শত্রুকে খালি চোখে দেখা যায় না এবং 50 থেকে 100 কিলোমিটার বা তার বেশি দূর থেকে মিসাইল অ্যাটাক করতে হয়। সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে যে আপনি কত বেশি এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করছেন। যত বেশি একটা যুদ্ধ বিমান এই জাতীয় এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করবে, সেটা আপনাকে তত বেশি সুবিধা দেবে। ফলে ভারত যদি এমন একটা প্ল্যাটফর্ম ব্যবহার করে যা বেশি মিসাইল ব্যবহার করছে, কিন্তু কস্ট কাটিংয়ের জন্য এর শেপিং আর RCS-এর ওপর ততটা খরচ করা হচ্ছে না, তাহলে এটা রাডারে তাড়াতাড়ি ধরা পড়বে ঠিক, কিন্তু এটা সস্তার অল্টারনেটিভও হবে যা একসাথে দুটো কাজ করে দিচ্ছে, এক তো ট্রেনিং আর যুদ্ধের লড়াই করা। কারণ এই জাতীয় যুদ্ধ বিমান মেইনলি কোঅপারেটিভ এনগেজমেন্টে খুব গুরুত্বপূর্ণ রোল পালন করে। মানে একটু সহজ ভাষায় বললে, এনিমি প্ল্যাটফর্ম এটাকে অবশ্যই রাডারে আগে দেখতে পাবে, কারণ এর RCS খুব বেশি হবে আর এতে কম্পোজিট মেটেরিয়ালও ব্যবহার হয় না, আরও অনেক বেশি কম্প্রোমাইজ করা হয়েছে। কিন্তু এর সুবিধা হলো শত্রুপক্ষ এটা বুঝতে পারবে না যে এটা
লং রেঞ্জ থেকে মিসাইলও লঞ্চ করবে। আর একবার মিসাইল লঞ্চ হয়ে গেলে তারপর অন্য একটা প্ল্যাটফর্ম, যেটা শত্রুর রাডারে হয়তো দেখা যাচ্ছে না, যেমন ধরুন এমকা ফাইটার জেট, সেটা ওই মিসাইলগুলোকে গাইড করবে শত্রুর বিমানকে ধ্বংস করতে। কারণ এটা তো সকলেই জানেন যে ভবিষ্যতে এমকা এই ধরনের প্ল্যাটফর্ম হতে পারে যা স্টেলদি হবে, ফলে এমকা রাডারে লুকিয়ে সামনে থাকবে। অন্যদিকে HLFT-42 থেকে ব্যাক টু ব্যাক মিসাইল ফায়ার করা হবে লং রেঞ্জ, আর তারপর এই সমস্ত মিসাইলকে এমকা বিমান লুকিয়ে এনিমির দিকে গাইড করে দিতে পারে এবং এনিমিকে সারপ্রাইজ অ্যাটাক করে ডিস্ট্রয় করে দেবে। ফলে সুবিধা হলো এত বেশি মিসাইল পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তো ব্যবহার করতে পারেন, তাই HLFT-42 একটা মিসাইল লঞ্চ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, আর তারপর বাকিটা এমকা দেখে নেবে। মানে সহজ ভাষায় বললে এই যুদ্ধবিমান সরাসরি সামনে গিয়ে লড়বে না, বরং পেছন থেকে মিসাইল ফায়ার করে ওখান থেকে সরে পড়বে, আর তারপর অন্যান্য যুদ্ধবিমান এই মিসাইলগুলোকে গাইড করবে। এখন এই সমস্ত শুনতে তো খুব ভালো লাগছে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়, আর তা হলো এটার প্রোটোটাইপ এখনও তৈরি হয়নি। আমি জানি না যে আমাদের বায়ুসেনার কী সমস্যা আছে, ওরা দেশি প্ল্যাটফর্মকে প্রথমে সাপোর্ট দেয় না এবং শেষ মুহূর্তে এমন ডিমান্ড করবে যাতে বিদেশি বিমান কেনা ছাড়া আর কোনো রাস্তায় না থাকে। এখানেও তাই হয়েছে। যেমনটা আপনাদের বললাম, 2023 সালে এই বিমানের কনসেপ্ট সামনে আসে, কিন্তু তখন বায়ুসেনা একদম চুপ ছিল, কোনো ইন্টারেস্ট দেখায়নি। কিন্তু এখন হঠাৎ করে গতকাল RFI রিলিজ করে দিল এবং আগামী বছরে ডিল সাইনও করতে চাইছে। ফলে এই বিমানের টেকনোলজি আর কম্পোনেন্ট যদি অন্যান্য দেশি প্ল্যাটফর্ম থেকে নেওয়া হচ্ছে, কিন্তু তাও প্রোটোটাইপ তৈরি, এর টেস্টিং করা, এইসবে মিনিমাম সময় তো লাগবে, যেটা কিন্তু গত 3 বছরে বায়ুসেনা চাইলেই করতে পারত, কিন্তু করেনি, ইন্টারেস্টই শো করেন। ফলে সম্ভাবনা কম যে আগামী বছরের মধ্যে পুরো বিমান রেডি হয়ে যাবে, আর এই সুযোগে হয়তো বিদেশি হাতিয়ার লবিংগুলো বাজি মারার চেষ্টা করবে। তবে হ্যাঁ, আমাদের কাছে আরও একটা অল্টারনেটিভ আছে, আর তা হলো এই HLFT-42 তৈরির সাথে HL আরও একটা ট্রেনার বিমান তৈরি করে, যার নাম দেওয়া হয় স্পোর্ট বা লিড ইন ট্রেনার এয়ারক্রাফট, যেটা আপনাদের আগেই বললাম বেসিক্যালি সম্পূর্ণ তেজাস ফাইটার জেটের উপর বেস করে তৈরি করা হয়েছে। এখন ওটা যেহেতু পুরোপুরি রেডি প্ল্যাটফর্ম, কারণ তেজাস সার্ভিসে আছে, তাই এটাকে সিলেক্ট করার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। কিন্তু এগেন এইখানেও সমস্যা তৈরি হবে। এখানে প্রথম সমস্যা তো দাম, যেহেতু এই বিমান অ্যাকচুয়ালি যুদ্ধ বিমান ছিল এবং তাকেই ট্রেনারে কনভার্ট করা হচ্ছে, তাই এটা অ্যাকচুয়াল একটা যুদ্ধ বিমানের মতন ক্ষমতাশালী হবে, তাই এর যে দাম সেটা নর্মাল ট্রেনার বিমানের চেয়ে বহুগুণ বেশি হবে। আর এই কারণেই HLFT-42কে তৈরি করা হচ্ছিল, যেটা কিন্তু সেম টাইপের ক্ষমতা কম দামে দেবে, কারণ এটা তৈরি ট্রেনার হিসেবে করা হয়েছে। এরপর দ্বিতীয় সমস্যা হলো, যদি তাও ভারত সরকার বায়ুসেনাকে চাপ দিয়ে বাধ্য করায় যে বেশি দাম হোক কিন্তু দেশি প্ল্যাটফর্মই কিনতে হবে, তাহলেও সমস্যা হলো আমেরিকা সেটা হতে দেবেন কিভাবে? তো যেহেতু এটা তেজাসের ওপর বেস করে তৈরি, তো তেজাসের ইঞ্জিন তো আমেরিকার। বায়ুসেনা 150টা বিমান চাইছে, যা আগামী 5 থেকে 6 বছরে ডেলিভারি দিতে হবে। তো সেই হিসেবে দেখলে প্রতি বছর প্রায় 25 থেকে 30টা বিমান তৈরি করতেই হবে। এখন HL-এর সেই ক্ষমতা রয়েছে, কিন্তু সেটা তো তখন কাজে আসবে যখন আমেরিকা এত স্পিডে ইঞ্জিনও দেবে। উদাহরণ হিসেবে আমাদের তেজাস মার্ক 1A বিমানের 30টার কাছাকাছি বিমান প্রায় তৈরি হয়ে বসে আছে, কিন্তু ইঞ্জিনের জন্য HL সেগুলো ডেলিভারি দিতে পারছে না। তো স্বাভাবিকভাবেই এখন আমেরিকা আরও ব্ল্যাকমেলিং করবে, কারণ এতে ওদের দুটো ফায়দা। এক তো ভারত সরকার নভেম্বর মাসে FCR-এ সংসদে আনবে, তাকে ঠেকানোর চেষ্টা করবে, আর 2, এখানে আমেরিকার নিজস্ব বিমান বা সাউথ কোরিয়ার বিমান ভারতকে বিক্রি করতে চাইছে, এতে আমেরিকার কোম্পানিরও প্রফিট হবে। তো কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে বায়ুসেনার মধ্যে হয় দূরদর্শিতার অভাব আছে, অথবা ইচ্ছাকৃতভাবে এমন কাজ বারবার করা হচ্ছে যেখানে বিদেশি হাতিয়ার কেনা ছাড়া ভারতের কাছে কোনো রাস্তা যেন না থাকে। কারণ তা যদি না হতো তাহলে বায়ুসেনা গত 3 বছর ধরে কেন HLFT-42কে নিয়ে কথাবার্তা চালায়নি? ওদের 150টা বিমান দরকার ছিল, সেটা তো 2020 থেকেই বলা হচ্ছিল, তাহলে এতদিনে এই বিমান তো রেডি হয়ে যেত। কিন্তু না, ওরা তেমনটা করেনি। আর কেন করেনি তার জবাব আমার কাছে নেই, সেটা তো বায়ুসেনাই বলতে পারবে। বাকি দেখা যাক
আগামী বছর কি হয়। আর আপনাদের এটাকে নিয়ে কী মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।